শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। শেষ পর্যায়ে চলে আসছি, আজকে তোমাদের শেষ লেকচার। তো আজকে যেটা পড়াবো সেটা হলো টপিক হলো পপুলেশন জেনেটিক্স। পপুলেশন জেনেটিক্স এটা বোধ কত নম্বর টপিক, যাই হোক সেটা তো বড় কথা নয়। পপুলেশন জেনেটিক্স আমরা দেখবো হোয়াট ইজ পপুলেশন জেনেটিক্স। প্রথমে দেখি হোয়াট ইজ পপুলেশন। পপুলেশন বলতে কি বুঝি? পপুলেশন বলতে একটা বৃহৎ দলগোষ্ঠীকে বোঝায়, একই প্রজাতির একটা বৃহৎ দলগোষ্ঠী যারা নিজেদের ভিতর অবাধে যৌন প্রজনন করতে সক্ষম, এই ধরনের জনগোষ্ঠীকে পপুলেশন বলা হয়। আবার বলছি, পপুলেশন হলো একটা বৃহৎ জনগোষ্ঠী, একই প্রজাতির বৃহৎ জনগোষ্ঠী যারা নিজেদের ভিতর ইনব্রিডিং বা যৌন প্রজনে সক্ষম, এই ধরনের জনগোষ্ঠীকে, এই ধরনের জনগোষ্ঠী বলতে শুধু মানুষ না, শুধু প্রাণী না, উদ্ভিদ সহ সব জনগোষ্ঠীকে পপুলেশন বলে। আমি যদি ইংলিশের সংজ্ঞাটা দিই তাহলে এরকমের লিখবে, is all the organism that is population. A population is all the organisms of the same group, একই গ্রুপের or species, একই গ্রুপের অথবা একই প্রজাতির সমস্ত অর্গানিজম, একই প্রজাতি মনে রাখতে হবে, অথবা একই গ্রুপের, মানুষ, তারপর গরু, ছাগল, এরকম আর কি, একই প্রজাতি বা একই গ্রুপের, who live in a particular geographical area, নির্দিষ্ট ভূখণ্ডের অন্তর্ভুক্ত বা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে, and are capable of inbreeding, এবং যৌন প্রজনন, ইনব্রিডিং, নিজেদের ভিতর আন্তঃপ্রজননে সক্ষম, যেটা সেটাকে ইনব্রিডিং বলা হয়, নিজেদের ভিতর যৌন প্রজননে সক্ষম হবে, এটা অবাধ হতে হবে, এই ধরনের ব্যাপারটাকে পপুলেশন বলে। একই জায়গায় বসবাসকারী, সহজে বলতে পারি একই জায়গায় বসবাসকারী একই গ্রুপের অথবা একই প্রজাতির জনগোষ্ঠী যারা নিজেদের ভিতরে আন্তঃপ্রজননে সক্ষম, এই ধরনের গোষ্ঠী কি বলা হয়? পপুলেশন। যেমন সুন্দরবনের চিত্রা হরিণ একটা পপুলেশন, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার একটা পপুলেশন, তারপর বলতে পারি কি মধুপুরের শালবন, শুধু শালের কথা বলেছে, শালবন একটা পপুলেশন, তারপর সেন্ট মার্টিনের তেলাপোকা একটা পপুলেশন, এইগুলো কি পপুলেশন বলা হয়েছে। পপুলেশন বলতে শুধু মানুষ বোঝা না, এই জিনিসটা মনে রাখতে হবে, একই প্রজাতির অথবা একই গ্রুপের যারা ইনব্রিডিং এ সক্ষম নিজেদের ভিতরে, তাদের কি পপুলেশন বলা হয়। তো এই হলো মোটামুটি পপুলেশন। তারপর হলো পপুলেশন জেনেটিক, জিন ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি? পপুলেশন বুঝলাম, এখন হলো জিন ফ্রিকোয়েন্সি। পপুলেশন জেনেটিক্স তো, অর্থাৎ কাজী জিনের ব্যাপারটা এখানে জড়িত আছে। জিন ফ্রিকোয়েন্সি,
জিন ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি? আমরা জানি জিন লোকাসে অবস্থান করে। এই হলো একটা লোকাস। এই লোকাসে কয়টা জিন অবস্থান করবে? এলিল বা জিন আর কি, এলিল বা জিন। মেন্ডেল সূত্র অনুসারে একটা লোকাসে দুইটা জিন বা এলিল অবস্থান করে। তো লোকাসে অবস্থিত জিনের বা এলিলের অনুপাতকে, জিনের অনুপাত কি বলা হয়? জিন ফ্রিকোয়েন্সি। আবার বলছি, একই লোকাসে অবস্থিত যতগুলা জিন থাকবে বা যতগুলা এলিল থাকবে, এলিলও বলতে পারি জিনও বলতে পারি, যতগুলো এলিল থাকবে বা জিন থাকবে তাদের আনুপাতিক হার কি বলা হয়? জিন ফ্রিকোয়েন্সি। এই জিন ফ্রিকোয়েন্সি মনে রাখতে হবে সব সময় এদের সংখ্যা 100% বা 1 p প্লাস t। এখানে দুইটা জিন দেখানো হলো, এদের যোগফল হবে 100% বা 1 মানে কি 100% or 100%। আবার বলছি, একই লোকাসে অবস্থিত যতগুলো জিন থাকবে, দুইটা তো দেখানো হলো, আমরা মাল্টিপল এলিলে কি দেখিয়েছি? দুইয়ের অধিক জিন থাকে বা স্বাভাবিক এলিল যেটা কি, মাল্টিপল এলিলে স্বাভাবিক এলিল যেটা দুইটা জিন থাকবে। দুইটা জিন বা একাধিক জিনের যে সমষ্টি, সেটা হলো সমষ্টি হবে এক, এবং এদের অনুপাত বা আনুপাতিক হার কি বলে? জিন ফ্রিকোয়েন্সি। তো জিন ফ্রিকোয়েন্সি এবং পপুলেশন, এই দুইটা জিনিস আমাদের জানতে হবে এবং এটা মনে রাখতে হবে, ফ্রিকোয়েন্সির যোগফল সবসময় এক হয়ে থাকে। এখন এখানে পপুলেশন জেনেটিক্স কে আবিষ্কার করলেন, কে থিওরিটা দিয়েছেন? এটা একটা ম্যাথমেটিক্যাল থিওরি। এটি দিয়েছেন হার্ডি বা ওয়েনবার্গ। তোমাদের সিলেবাসে আছে দেখবা, হার্ডি ওয়েনবার্গ ল। হার্ডি ওয়েনবার্গ ল, সেটি এখন দেখবো। হার্ডি ওয়েনবার্গ, হার্ডি ওয়েনবার্গ ল, হার্ডি ওয়েনবার্গ সূত্র। হার্ডি ওয়েনবার্গ কি করেছিলেন? হার্ডি ওয়েনবার্গ, এইচ হার্ডি and W. ওয়েনবার্গ 1908 সালে। হার্ডির বাড়ি হলো ইংল্যান্ডের একজন গণিতবিদ, আর ওয়েনবার্গ হলো জার্মানির একজন চিকিৎসাবিদ। এই দুজন মিলে স্বতন্ত্রভাবে একটা সম্পর্ক নির্ণয় করেছিলেন, কি গাণিতিক সম্পর্ক নির্ণয় করেছিলেন এলিল এবং জিনোটাইপের মধ্যে, বা জিন এবং জিনোটাইপের মধ্যে একটা গাণিতিক সম্পর্ক নির্ণয় করেছিলেন। সেটাকে আমরা ইংলিশে যদি বলি, এভাবে বলতে পারি ম্যাথমেটিক্যাল রিলেশন between the frequencies of the alleles and genotype। সেটাই বলি, ওনারা একটা ম্যাথমেটিক্যাল বা গাণিতিক সম্পর্ক নির্ণয় করেছিলেন কিসের ভিতরে? এলিল আর জিনোটাইপের এন্ড জিনোটাইপের ভিতরে, অথবা জিন এবং জিন। এলিল মানে জিন, এটা মনে রাখতে হবে, জিন এন্ড জিনোটাইপের ভিতরে সম্পর্ক নির্ণয় করেছেন, জিনোটাইপ। দ্যাট ইজ হার্ডি ওয়েনবার্গের ল। মূল কথা, জিন এবং জিনোটাইপের ভিতরে একটা আন্তঃসম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের উপর আমরা গবেষণা করে একটা সূত্র দিয়েছিলেন, সেটি হলো হার্ডি ওয়েনবার্গ ল। হার্ডি ওয়েনবার্গ ল আমরা এভাবে বলতে পারি, কোনো অবাধ যৌন প্রজননক্ষম বৃহৎ পপুলেশনে বংশানুক্রমে জিন ও জিনোটাইপ ফ্রিকোয়েন্সি সবসময় অপরিবর্তিত থাকবে। আবার বলছি, ভালো করে খেয়াল করবে, হার্ডি ওয়েনবার্গের সূত্রটা কি? কোনো অবাধ যৌন প্রজননক্ষম বৃহৎ পপুলেশনটা বড় হতে হবে। কোনো অবাধ যৌন প্রজননক্ষম, অবাধ যৌন প্রজনন অবাধে হতে পারবে বৃহৎ পপুলেশনে জিন এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি সব সময় বংশানুক্রমে, সব সময় দেখবেন কি, সব সময় বা বংশানুক্রমে অপরিবর্তিত থাকবে। যদি তাদের ভিতরে কি হবে? সিলেকশন অপরিবর্তিত থাকবে কখন? যদি তাদের ভিতরে সিলেকশন, মিউটেশন, মাইগ্রেশন, ইমিগ্রেশন, and genetic drift
যদি না ঘটে, ওই পপুলেশনে যদি এই ব্যাপারগুলো না ঘটে, সিলেকশন তো বুঝি নির্বাচন, মিউটেশন যদি পরিবর্তন, জিনের পরিবর্তন না হয়, মাইগ্রেশন মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যদি চলে না যায়, তারপর ইমিগ্রেশন অন্য জায়গা থেকে ভিতরে যদি না আসে, ইমিগ্রেশন, অ্যান্ড জেনেটিক ড্রেফট বলতে বোঝানো হয়েছে পপুলেশন যদি ছোট না হয়ে যায়। এই ব্যাপারগুলো যদি না ঘটে বা এই ফ্যাক্টরগুলো যদি না ঘটে, তাহলে একটা বৃহৎ পপুলেশনে যারা জননে অবাধ মিলনে সক্ষম, এই ধরনের পপুলেশনে জিন এবং জিনোটাইপের ফ্রিকোয়েন্সি বংশানুক্রমে অপরিবর্তিত থাকবে। বুঝা গিয়েছে কিনা? আবার বলছি, একটা অবাধ যৌন প্রজননক্ষম বৃহৎ পপুলেশনে, বৃহৎ হতে হবে, ছোট পপুলেশন হলে হবে না, বৃহৎ পপুলেশনে জিন এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বংশানুক্রমে সব সময়ই অপরিবর্তিত থাকবে যদি তাদের ভিতরে সিলেকশন, মিউটেশন, মাইগ্রেশন, ইমিগ্রেশন, জেনেটিক ড্রিফট এই ব্যাপারগুলো না ঘটে। ঘটলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মিউটেশন ঘটলে জিনের পরিবর্তন হয়ে যাবে, সিলেকশন ঘটলে আমি নির্বাচন করলাম কতগুলাকে, তাহলে চেঞ্জ হয়ে যাবে, মাইগ্রেশন হলে বাইরে থেকে আসবে, নূতন আসবে, কাজে এটা চেঞ্জ হয়ে যাবে, ইমিগ্রেশন হলে ভিতর থেকে চলে যাবে, কাজে জিনের পরিবর্তন হয়ে যাবে, জেনেটিক ড্রিফট ছোট পপুলেশন হলে ব্যাপারগুলো ঘটবে না, কাজে এই ব্যাপারগুলো যখন ঘটবে না তখন জিন এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে। দ্যাট ইজ হার্ডি-ওয়েনবার্গ ল। মনে থাকে জানো, হার্ডি-ওয়েনবার্গ ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওইটা আসবে। তো হার্ডি-ওয়েনবার্গ ল, এখন এই ব্যাপারগুলো ঘটবে না, তাহলেই হার্ডি-ওয়েনবার্গ ল জিন এবং জিনোটাইপের ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে। যদি ধরি যে বৃহৎ পপুলেশনে ধরা যাক A1 A2 এর ফ্রিকোয়েন্সি, A1 একটা এলিল বা একটা জিন এবং A2 একটা এলিল বা একটা জিন, যার ফ্রিকোয়েন্সি ধরি এখানে ধরি 0.75 আর একটা হলো 0.25 এরকম যদি হয় থাকে, এ এলিল বা এ প্রপার এলিল, এ হলো A2 হলো প্রচ্ছন্ন এলিল এরকম আর কি বা জিন, এটার ফ্রিকোয়েন্সি ধরলাম 0.75, এটা হলো 0.25 এরকম ফ্রিকোয়েন্সি। তাহলে এটা অপরিবর্তিত থাকবে কি এফ, এটা F1 জেনারেশন, F2 জেনারেশন, F3 জেনারেশন, F4 জেনারেশন, এইভাবে F5 জেনারেশনে অপরিবর্তিত থাকবে এই ফ্রিকোয়েন্সি। F2 তেও হবে 0.75, F3 তেও হবে 0.75 মানে A1 এর, আবার A2 তে হবে 0.25, অর্থাৎ এটা পরিবর্তন হবে। জেনারেশন টু জেনারেশন এটা অপরিবর্তিত থাকবে, সেইটাই বলা হয়েছে হার্ডি-ওয়েনবার্গ সূত্র। আবার বলা হয়েছে এই যে একটা ফ্রিকোয়েন্সি ধরলাম A1 এলিলের ফ্রিকোয়েন্সি হলো 0.5, 0.75, A2 হলো 0.25, হ্যাঁ, এটা অপরিবর্তিত থাকবে। নেক্সট জেনারেশনের, জেনারেশন টু জেনারেশনে F2, F3, F4, F5 ইত্যাদি ইত্যাদি এরকম আর কি। কখন বাট এই কন্ডিশনগুলো যদি না ঘটে তখন এটা অপরিবর্তিত থাকবে। এই যে উপরের কন্ডিশনগুলো এটা যখন না ঘটবে তখনই এই ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে। দ্যাট ইজ হার্ডি-ওয়েনবার্গ ল। আবার বলছে এই ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে জেনারেশন টু জেনারেশনে যখন সিলেকশন হবে না, মিউটেশন হবে না, মাইগ্রেশন হবে না, ইমিগ্রেশন হবে না, এন্ড জেনেটিক ড্রিফট হবে না। এবার ধরা যাক P এবং Q কোন জিনের যতগুলো প্রকট প্রচ্ছন্ন এলিল, সকল এলিলের ফ্রিকোয়েন্সি যোগ করলে এদের সমষ্টি হবে 100% বা 1। আমরা জানি P এবং Q, ওখানে A1 A2 ধরা হলো, এখানে P এবং Q ধরা হলো, ওটা এটা ধরে করেছেন হার্ডি-ওয়েনবার্গ। P এবং Q, P একটা প্রকট এলিল, Q হলো একটা প্রচ্ছন্ন এলিল, বা P হলো প্রকট জিন, Q হলো প্রচ্ছন্ন জিন। এদের ফ্রিকোয়েন্সির যোগফল আমি বলেছি সব সময় 100% বা 1 হবে। তো 1 লিখি, এদের যোগফল 1 হবে। 1 কিভাবে হয় সেটা আমরা সূত্রের সাথে দেখিয়ে দিয়েছি, আমি সেই পর্যায়ে গেলাম না, এটা দরকার নেই, তোমরা এইটাই আসবে পরীক্ষা কি P plus Q equal to 1, মানে ফ্রিকোয়েন্সি যোগফল সবসময় 1 হয়। যে কোনো যৌন জননে P এবং Q এলিল দ্বয়ের অবাধ সংযোগ হবে। যে কোনো যৌন জননে বলা হয়েছে যে অবাধ মিলন হবে। তো অবাধ মিলন হলে কি হবে, P plus Q into P plus Q, এটা হলো অবাধ মিলন। P plus Q যদি যৌন জনন অবাধ হয়, অবাধ হতে হবে, তাহলে না হার্ডি-ওয়েনবার্গ ল এবং এটা ফলো করবে। P plus Q into P plus Q অবাধ মিলন, এটার সাথে এটা মিলন হবে। তো এটাকে
কি লিখতে পারি p প্লাস কিউ হোল স্কয়ার লেখা যায় p প্লাস কিউ হোল স্কয়ার। তো এটাকে বাইনোমিয়াল এক্সপ্রেশন করলে আমরা কি পাই p প্লাস কিউ হোল স্কয়ার p স্কয়ার প্লাস টুয়াইস p কিউ প্লাস কিউ স্কয়ার বাইনোমিয়াল এক্সপ্রেশন। আবার দেখাই p হলো একটা এলিল q হলো একটা এলিল দুইটা এলিলের যোগফল হলো 1 ফ্রিকোয়েন্সি হলো 1 এটা অবাধ মিলন হবে p প্লাস কিউ ইনটু p প্লাস কিউ দেখলে p প্লাস কিউ হোল স্কয়ার p প্লাস কিউ হোল স্কয়ারের বাইনোমিয়াল এক্সপ্রেশন p স্কয়ার প্লাস টুয়াইস p কিউ প্লাস কিউ স্কয়ার। ঠিক আছে এখানে p হলো কি p স্কয়ার বা p স্কয়ার হলো হোমোজাইগাস প্রকার জিনের ফ্রিকোয়েন্সি হোমোজাইগাস প্রকার জিনের ফ্রিকোয়েন্সি কি স্কয়ার হলো হোমোজাইগাস উৎসন্ন জিনের উৎসন্ন জিনের ফ্রিকোয়েন্সি টুয়াইস p কিউ হলো কি হেটেরোজাইগাস জিনের ফ্রিকোয়েন্সি। এটা কি সূত্র টুয়াইস p স্কয়ার প্লাস টুয়াইস p কিউ প্লাস q স্কয়ার এর ব্যাখ্যা দিয়েছে p স্কয়ার কি p পূরণ p তাই হোমোজাইগাস প্রকার জিনের ফ্রিকোয়েন্সি p স্কয়ার হোমোজাইগাস প্রকার জিনের ফ্রিকোয়েন্সি p দুইটা কি q স্কয়ার হলো হোমোজাইগাস p মানে q দুইটা হোমোজাইগাস p q হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনের ফ্রিকোয়েন্সি p এবং q হলো আর টুয়াইস p কিউ এখানে p আছে q আছে এটা হেটেরোজাইগাস টুয়াইস p কিউ হেটেরোজাইগাস জিনের ফ্রিকোয়েন্সি তাই সূত্রটার ব্যাখ্যা হলো এটা। তারপর কি হবে সুতরাং পরবর্তী জেনারেশনের ফ্রিকোয়েন্সি কি হবে সুতরাং পরবর্তী জেনারেশনে এলিলের ফ্রিকোয়েন্সি কি হবে p এলিলের ফ্রিকোয়েন্সি হবে বা p জিনের ফ্রিকোয়েন্সি হবে ফ্রিকোয়েন্সি p এলিলের ফ্রিকোয়েন্সি সমান হবে কি আমরা কি পেলাম p স্কয়ার প্লাস twice p cube p square plus twice p cube into half p এলিলের ফ্রিকোয়েন্সি এইটা হবে কিভাবে হবে জিনিসটা পরবর্তী জেনারেশনের কথা বলা হয়েছে পরবর্তী জেনারেশনে p এলিলের ফ্রিকোয়েন্সি কি হবে p square plus twice p cube into half p square তো বুঝলাম p square যে হোমোজাইগাস প্রকার জিনের ফ্রিকোয়েন্সি টুয়াইস p কিউব হেটেরোজাইগাস জিনের ফ্রিকোয়েন্সি বাট হাফ আসলো কোন জায়গা থেকে হাফ আসলো ওখান থেকে যে টুয়াইস p কিউব এর ভিতর অর্ধেক হলো কিউ অর্ধেক হলো p তাই হাফ এই টুয়াইস p কিউব হেটেরোজাইগাস এটা এখানে অর্ধেক p জিনের ফ্রিকোয়েন্সি অর্ধেক হলো কিউ জিনের ফ্রিকোয়েন্সি কাজে এটা হাফ দ্বারা গুণ করব তো হাফ দ্বারা গুণ করলে কি হবে p স্কয়ার প্লাস এই হাফ এবং এই 2 এবং এই 2 কাটা যাবে থাকবে p কিউব p কিউব থাকবে এখন p কিউব p স্কয়ার প্লাস p কিউ সমান কি কিউ সমান আমরা জানি p প্লাস কিউ ইকুয়াল টু 1 অতএব p ইকুয়াল টু 1 মাইনাস q ইকুয়াল টু অতএব q ইকুয়াল টু 1 মাইনাস p p প্লাস q মানে জিনের ফ্রিকোয়েন্সি সব সময় এক p প্লাস q ইকুয়াল টু 1 অতএব q ইকুয়াল টু q এর মান বসাবো এখানে q ইকুয়াল টু 1 মাইনাস q ইকুয়াল টু 1 মাইনাস p তো 1 মাইনাস p q এর মান বসানো হলো
তাহলে পি স্কয়ার ইকুয়াল টু পি দ্বারা গুণ করব পি মাইনাস পি স্কয়ার পি ইন্টু পি মাইনাস পি স্কয়ার। এই পি স্কয়ার কাটা যায়, থাকবে পি। তার মানে কি হলো, পরবর্তী জেনারেশনে পি এল এর ফ্রিকোয়েন্সি পি ই থেকে গেল, পি এল এর ফ্রিকোয়েন্সি একটা জেনারেশন পেলাম। পরবর্তী জেনারেশন কি হলো, পি এর ফ্রিকোয়েন্সি পি হলো। ওই যে বলা হয়েছে যে জেনারেশন টু জেনারেশনে এই ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে, সেইটাই দেখানো হলো এইভাবে। পি এল এর ফ্রিকোয়েন্সি পি হয়ে গেল, কোনো পরিবর্তন হয়নি। অনুরূপভাবে কিউ এল এর ফ্রিকোয়েন্সি ওইভাবে দেখানো যায়। কিউ এল এর ফ্রিকোয়েন্সি Q L frequency Q square plus twice PQ into ওই যে হাফ, এখানে twice PQ অর্ধেক হলো Q অর্ধেক হলো P, তাই twice PQ। তো এখান থেকে লেখা যায় Q square এই টু কাটা যাবে মাইনাস PQ, যেহেতু আবার লেখা যাবে Q square মাইনাস Q, এবার Q দরকার 1 মাইনাস P। কিভাবে আসলো, ওই যে আমরা জানি P প্লাস কিউ ইকুয়াল টু 1, অতএব P ইকুয়াল টু 1 মাইনাস কিউ। তো এই যে এখানে P মান বসানো হলো, P ইকুয়াল টু 1 মাইনাস কিউ, 1 মাইনাস কিউ। তো কিউ স্কয়ার মাইনাস কিউ, কিউ ইন্টু 1 ইকুয়াল টু কিউ, মাইনাস মাইনাস প্লাস কিউ স্কয়ার। তো এখানে এই প্লাস 1 মাইনাস কিউ স্কয়ার প্লাস এটা মাইনাস এই কিউ স্কয়ার কাটা যায়, থাকবে কিউ। তো কিউ এল এর ফ্রিকোয়েন্সি আগের মতই কিউ রয়ে গেল। পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ ইন্টু হাফ, হাফ হলো এই পি কিউ এর অর্ধেক হলো কিউ, তাই হাফ দ্বারা গুণ, তারপর থাকবে কিউ স্কয়ার প্লাস পি কিউ। কিউ স্কয়ার আমরা পি এর মান বসাবো, পি ইকুয়াল টু 1 মাইনাস কিউ, কিউ ইকুয়াল টু 1 মাইনাস কিউ বসানো হলো, কিউ দ্বারা গুণ করলে এরকম হলো, এই প্লাস এই মাইনাস কাটে গেল, কিউ রয়ে গেল। তাহলে কিউ এল এর ফ্রিকোয়েন্সিও পরিবর্তন হয়নি, কিউ রয়ে গেল। দ্যাট ইজ হার্ডি-ওয়েনবার্গ ল। তাহলে দেখা যাচ্ছে যে জিনের ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হয় না বৃহৎ পপুলেশনে। ওই কন্ডিশনগুলো সিলেকশন, মিউটেশন, মাইগ্রেশন, তারপর ইমিগ্রেশন এবং জেনেটিক ড্রিফট, এই ব্যাপারগুলো যদি না ঘটে তাহলে নেক্সট জেনারেশনে এই জিনের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয় না। দ্যাট ইজ হার্ডি-ওয়েনবার্গ ল। এটাই হলো হার্ডি-ওয়েনবার্গ সূত্র। আশা করি বুঝতে পেরেছ। আবারও যদি বলতে হয়, বৃহৎ পপুলেশনে জিন এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে তখনই যখন সিলেকশন, মিউটেশন, মাইগ্রেশন, ইমিগ্রেশন হবে না, এবং সেটাই এখানে সূত্রের সাহায্যে, গাণিতিক সূত্রের সাহায্যে দেখানো হলো। এটাই রিলেশনশিপ ম্যাথমেটিক্স অ্যান্ড জেনেটিক জিন ফ্রিকোয়েন্সি। এখন এই সূত্রের প্রয়োগ, আমি কিছু অঙ্ক দেখব। সূত্রের প্রয়োগ কিভাবে করা হয়। সূত্রের প্রয়োগ, ধরি একটি পপুলেশনে, একটি দেশের পপুলেশনে 1000 লোকের মধ্যে একজন অ্যালবিনো। প্রশ্নটা লিখে ফেলি, লিখতে পারি একটু। একটি দেশের লোকের মধ্যে একজন, 10,000 লোকের মধ্যে একজন অ্যালবিনো, বর্ণহীন, পাশে দিয়েছি। ওই পপুলেশনে অ্যালবিনো পিগমেন্টেড বা স্বাভাবিক।
হবে? একটি দেশের পপুলেশনের 10,000 লোকের মধ্যে একজন হবে অ্যালবিনো। অ্যালবিনো মানে বর্ণহীন, দ্যাট মিন্স সেটি যাদের গায়ে চামড়া সাদা আর কি। ওই পপুলেশনে অ্যালবিনো এবং পিগমেন্টেড, পিগমেন্টেড মানে বর্ণযুক্ত, দ্যাট মিন্স হলো স্বাভাবিক আর কি। পিগমেন্টেড লোকের জিন বা এলিলের, জিন বা এলিল একই কথা বলছি, ওই পপুলেশনে অ্যালবিনো পিগমেন্টেড লোকের জিন বা এলিলের ফ্রিকোয়েন্সি কেমন হবে? অর্থাৎ এখানে আপনি যদি ধরি এই যে অ্যালবিনোকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেহেতু 10,000 ভিতরে একজন, আর বাকিটা তো হলো পিগমেন্টেড, আর পিগমেন্টকে ধরে যে প্রকট জিন, বুঝতে পেরেছি আশা করি। 10,000 লোকের মধ্যে একজন হলো অ্যালবিনো। অ্যালবিনো তো খুব সমাজে বেশি পাওয়া যায় না, অল্প সংখ্যক, কাজে এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অ্যালবিনো হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং পিগমেন্টেড হলো প্রকট বৈশিষ্ট্য। তো এটাকে যদি ধরি, প্রকট বৈশিষ্ট্যের জন্য এলিল হলো পি এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য এলিল হলো কিউ। মানে পিগমেন্ট অ্যালবিনোর জন্য হলো কিউ প্রচ্ছন্ন জিন এবং পিগমেন্টের জন্য হলো পি, আগের মতই, আগের সূত্রের মতই। তো আমরা এদের ফ্রিকোয়েন্সি কি হবে? পি প্লাস কিউ। প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিনের ফ্রিকোয়েন্সি হবে 1 অন হলো। এখানে এটাকে আমরা যে কি করব, বাইনোমিয়াল এক্সপ্রেশন পি স্কয়ার প্লাস টয়েস পি কিউ প্লাস কিউ স্কয়ার। তো এখানে আগের মতই এটা হলো হোমোজাইগাস প্রকট জিনের ফ্রিকোয়েন্সি, হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনের ফ্রিকোয়েন্সি, হেটেরোজাইগাস জিনের ফ্রিকোয়েন্সি, এটা পাশে লিখে ফেলবে। আবার বলছি হোমোজাইগাস প্রকট জিনের ফ্রিকোয়েন্সি, হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনের ফ্রিকোয়েন্সি, হেটেরোজাইগাস জিনের ফ্রিকোয়েন্সি, হেটেরোজাইগাস জিনের ফ্রিকোয়েন্সি, হেটেরোজাইগাস কারণ পি এবং কিউ দুইটাই আছে। তাহলে তারপর লিখব অতএব অ্যালবিনো হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপের ফ্রিকোয়েন্সি, অ্যালবিনো হোমোজাইগাস, এটা আমাদের জানা আছে, তাই প্রচ্ছন্নটা আগে লিখবো। হোমোজাইগাস প্রচ্ছন্ন মানে 10,000 ভিতরে একজন, হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কি কিউ স্কয়ার, প্রচ্ছন্ন জিনের ফ্রিকোয়েন্সি কিউ স্কয়ার ইকুয়াল টু কতটুকু? 1/10,000, 10,000 লোকের ভিতরে একজন, এটা হলো ফ্রিকোয়েন্সি। 1/10,000, 10,000 লোকের ভিতরে একজন হলো হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনের অধিবাসী। তো এদের আমি যদি দশমিক নেই 0.0001 হবে। অতএব অ্যালবিনো এলিলের ফ্রিকোয়েন্সি, জিনোটাইপের কথা বলেছি, জিনোটাইপ মানে কি? পি প্লাস পি ইন্টু পি, কিউ ইন্টু কি, এটা হলো জিনোটাইপ। আর জিন হলো পি ইন্টু পি, পি স্কয়ার, এটা হলো জিনোটাইপ। বা কিউ ইন্টু কিউ সমান কিউ স্কয়ার, এটা হলো জিনোটাইপ। আর জিন হলো পি, শুধু পি, শুধু পি, শুধু কিউ, শুধু কিউ। অতএব পি এলিলের ফ্রিকোয়েন্সি বা কিউ এলিলের ফ্রিকোয়েন্সি বা অ্যালবিনো এলিলের ফ্রিকোয়েন্সি সংক্ষেপে লিখি, ফ্রিকোয়েন্সি কি হবে? কিউ ইকুয়াল টু, ওখানে কিউ স্কয়ার, এখানে কিউ, কাজে এটা বর্গমূল হবে 0.0001 এর বর্গমূল। এটা কিউ স্কয়ার হলো জিনোটাইপের ফ্রিকোয়েন্সি, আর এটা হলো কিউ হলো জিনের বা এলিলের ফ্রিকোয়েন্সি। কাজে এটা বর্গমূল করতে হবে, বর্গমূল করলে কত হবে? 0.01, এটা বর্গমূল 0.01। তাহলে প্রচ্ছন্ন এলিলের বা অ্যালবিনো এলিলের, এই যে অ্যালবিনো এলিলের কিউ যেটা, তার ফ্রিকোয়েন্সি হলো 0.01। তার প্রকট এলিলের ফ্রিকোয়েন্সি কত? আমি ইজিলি বের করতে পারি। অতএব প্রকট জিনের ফ্রিকোয়েন্সি বা প্রকট এলিলের ফ্রিকোয়েন্সি প্রকট এলিলের ফ্রিকোয়েন্সি কি হবে? পি ইকুয়াল টু 1 মাইনাস কিউ, the frequency is equal p plus q equal to 1. The প্রকট এলিলের ফ্রিকোয়েন্সি p equal to 1 minus q, বুঝা গিয়েছে?
ফ্রিকোয়েন্সির যোগফল p প্লাস q ইকুয়াল টু 1। আমার দরকার প্রপার এলিলের ফ্রিকোয়েন্সি, প্রপার এলিল p, কাজে p ইকুয়াল টু 1 মাইনাস q। q এর মান বসাবো 1 মাইনাস q ইকুয়াল টু কত? q ইকুয়াল টু এই যে 0.01, 0.01 q এর মান বিয়োগ করলে যেটা হয় 0.99 বা 99%। ঠিক আছে, এই তো অঙ্কটা মোটামুটি হয়ে গিয়েছে। তো প্রপার এলএল এর ফ্রিকোয়েন্সি পেলাম 99%, আর প্রচ্ছন্ন এলএল এর ফ্রিকোয়েন্সি পেলাম 1% এর কম, 0% না বলে এটাই বলি 0.99 হলো প্রপার এলএল এর ফ্রিকোয়েন্সি, আর প্রচ্ছন্ন এলএল এর ফ্রিকোয়েন্সি 0.01। দুটো যোগ করলে কিন্তু দেখো 0.01 এর সাথে 0.99 যোগ করলে 100 বাই 1, এখানে 100 না 1, কাজী দুইটা জিনিস ফ্রিকোয়েন্সি e প্লাস q ইকুয়াল টু 1, এই যে 1 হলো এখানে। তারপর হেটেরোজাইগাস জিনের ফ্রিকোয়েন্সি টুয়াইস pq, হেটেরোজাইগাস জিনের ফ্রিকোয়েন্সি, হেটেরোজাইগাস এলিল বা জিনের ফ্রিকোয়েন্সি টুয়াইস pq, মান বসিয়ে দেওয়া কিছুই না, 2 ইন্টু 0.99 ইন্টু 0.01, এটা গুণ করলে যা হয় হলো 0.0198। তো এই হলো হেটেরোজাইগাস জিনের ফ্রিকোয়েন্সি। তো তিনটা ফল পেলাম, একটা হলো প্রচ্ছন্ন এলএল এর ফ্রিকোয়েন্সি 0.01, প্রপার এলএল এর ফ্রিকোয়েন্সি 0.99 এবং হেটেরোজাইগাস জিনের ফ্রিকোয়েন্সি 0.0198। p এটা হলো p, এটা হলো q, এটা হলো টুয়াইস pq। তো এইভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি অডিওনবার সূত্র প্রয়োগ করে। পরীক্ষায় আসতে পারে, সমাধান দিতে পারে, অঙ্ক আকারে সমাধান দেবে। অঙ্ক আমি যেভাবে প্রশ্নটা লিখেছিলাম ওইভাবে প্রশ্ন দেবো, তোমাদের এইভাবে সমস্যার সমাধান করতে হবে। তো সহজ, কঠিন কিছু না। আরো একটা সমাধান করি। সন্ধ্যামালতী উদ্ভিদের লাল ফুলের লাল বর্ণ হোমোজাইগাস প্রকট আর আর, এবং সাদা হোমোজাইগাস প্রচ্ছন্ন আর আর। লাল এরকম ব্যাপারটা সন্ধ্যামালতীর মধ্যে পরিচিত হোমোজাইগাস প্রকার। প্রকট এলিল বা প্রকট জিনোটাইপ আর আর, এটা জিনোটাইপ আর আর। হোমোজাইগাস প্রচ্ছন্ন, হোমোজাইগাস প্রচ্ছন্ন স্মল আর আর। তারপর আর জিনটি অসম্পূর্ণ প্রকার, এই যে সন্ধ্যামালতী হলে অসম্পূর্ণ ব্যাপারটা আছে, ইনকমপ্লিট ডমিনেন্স। আর জিনটি এই জিনের উপরে অসম্পূর্ণ প্রকার, তাহলে তৃতীয় একটা রং প্রকাশ পাবে। আর জিনটি অসম্পূর্ণ প্রকার। একটি পপুলেশনে 700টি উদ্ভিদের মধ্যে 189টি লাল, 700টি টোটাল উদ্ভিদ হলো 700টি, এর ভিতরে 189টি হলো লাল, তারপরে 140টি সাদা, 140টি এটা হলো সাদা, 40টি সাদা, আর হলো 371টি গোলাপি, যেহেতু তৃতীয় একটা রং প্রকাশ পাবে ইনকমপ্লিট ডমিনেন্সের জন্য। 700টি উদ্ভিদের মধ্যে 189টি লাল উদ্ভিদ পেলাম, 140টি সাদা উদ্ভিদ পেলাম এবং 371টি গোলাপি উদ্ভিদ। গোলাপি উদ্ভিদের কি হবে জিনোটাইপ আর এবং আর, গোলাপি হলো। এটা লাল হওয়ার কথা ছিল কিন্তু এইটা এই জিনের উপর অসম্পূর্ণ প্রকার বলে এটা হবে গোলাপি, গোলাপি বর্ণের হবে। তো গোলাপি উদ্ভিদ পেলাম 371টি। এদের জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বা জিন ফ্রিকোয়েন্সি কেমন সেটা করতে হবে। হিসাব করতে হবে ফিনোটাইপ
ফিনোটাইপ একটা ঘর, তারপরে হচ্ছে জেনোটাইপ, একটা ঘর, উদ্ভিদ সংখ্যা, আরেকটা ঘর, জেনোটাইপের ফ্রিকোয়েন্সি, এবং পার্সেন্টেজ। তো জেনোটাইপ লাল, এর জেনোটাইপ কি আর এবং আর। উদ্ভিদ সংখ্যা 189টি, প্রশ্নে বলা আছে 189টি। তারপর সাদা, ফিনোটাইপ সাদা, জেনোটাইপ হলো আর এবং আর। প্রশ্নে লেখা আছে উদ্ভিদ সংখ্যা 140টি। তারপর হলো গোলাপি, জেনোটাইপ হলো ক্যাপিটাল আর স্মল আর। উদ্ভিদ সংখ্যা হলো 371টি। তো জেনোটাইপ ফ্রিকোয়েন্সি, এখানে জেনোটাইপ ফ্রিকোয়েন্সি আমরা বের করব। টোটাল উদ্ভিদ হলো কত? 700। এটা যোগ করলে 700 হবে। 700। তো এখানে হলো 189, 189 ভাগ হলো 700 ইকুয়াল টু, এটা হলো 0.2%। জেনোটাইপ ফ্রিকোয়েন্সি 0.27। এটার ক্ষেত্রে হবে 140 ভাগ হলো 700 হবে 0.20। এটার ক্ষেত্রে হবে 371 ভাগ হলো 700 ইকুয়াল টু হবে 0.53। এটা হলো ফ্রিকোয়েন্সি। এটা শতকরাতে নিলে যা হয়, একটি পার্সেন্টেজ নিলে 27%, 20% এবং 53%, যোগ করলে 100 হবে 53%। এরকমই পাওয়া গেল। এটা অঙ্কের অংশ, তোমরা এইভাবে করবে। অঙ্কটা এইভাবে দেওয়া থাকবে প্রশ্ন, তারপর এখান থেকে শুরু করবে। ফিনোটাইপ, জেনোটাইপ, উদ্ভিদ সংখ্যা, জেনোটাইপের ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ। পার্সেন্টেজ না দিলেও হয়, এই পর্যন্ত করলেই হয়। লাল আমরা জানি, লালের জেনোটাইপ হলো আর আর। উদ্ভিদ সংখ্যা প্রশ্নে দেওয়া আছে 189টি। আর এদের ফ্রিকোয়েন্সি কিভাবে ব্যবহার করবো? যেহেতু টোটাল উদ্ভিদ 700টা, তার ভিতরে 189টা হলো 189টি হলো লাল উদ্ভিদ। কাজে 189 700 দিয়ে ভাগ করবো হলো 0.27%। বাকিগুলো এইভাবে করবো। অর্থাৎ ফ্রিকোয়েন্সি বের করলাম। আর আর, স্মল আর, ক্যাপিটাল আর, স্মল আর এর ফ্রিকোয়েন্সি। তারপর হবে আর জিনের সংখ্যা। সন্ধ্যামালতি 700টি উদ্ভিদের ফুলের জন্য মোট। তারপর লিখবো সন্ধ্যামালতি মালতীর 700টি, টোটাল 700টি উদ্ভিদের ফুলের জন্য মোট 700 ইন্টু 2 সমান 1400 জিন রয়েছে মেন্ডেলের সূত্র মতে। এটা বোঝা গিয়েছে কি? সন্ধ্যা মালতীর 700টি উদ্ভিদের ফুলের জন্য মোট 700 ইন্টু 2 1400 জিন রয়েছে। 700 ইন্টু 2 কিভাবে আসলো? এই যে মেন্ডেল কি বলছেন, একটা লোক আছে দুইটা জিন অবস্থান করে, এরকম টি এবং টি, বা টি টি দুইটা টি টি, অথবা একটা স্মল টি একটা ক্যাপিটাল টি, অথবা দুইটা স্মল টি, এরকম। একটা জিনে দুইটা এলিল, মানে একটা জিনোটাইপে দুইটা এলিল থাকে, বা একটা লোক আছে দুইটা এলিল থাকে, বা দুইটা জিন থাকে, সেটি বলেছে। সন্ধ্যা মানে 700টি উদ্ভিদের ফুলের জন্য মোট 700টা উদ্ভিদ, প্রত্যেক উদ্ভিদে একটা করে, মানে দুইটা করে জিন থাকবে। 700 ইন্টু 2 সমান 1400 জিন রয়েছে। 1400 জিন বুঝে গেছে। একটা এলিলে বা একটা লোক আছে, একটা লোক আছে দুইটা এলিল বা দুইটা জিন থাকে, তাই এই 2 হলো 1400 জিন রয়েছে। আর জিনের সংখ্যা, ক্যাপিটাল আর জিনের সংখ্যা কত?
ক্যাপিটাল আর্জিনের সংখ্যা এই যে 189টি উদ্ভিদ ইনটু 2 প্লাস ইনটু 2 আর্জিনের সংখ্যা প্লাস প্লাস কি হবে 371 এটা তো আর আর নিজের আর আর রয়েছে আর একটা কি আর আর আছে এরকম আর একটা আর আর রয়েছে এই আর আর এর জন্য 189 ইনটু 2 আর এই আর আর এর জন্য আর এই আর প্রথম হলো এই আর এই আর এই আর এই আর এই আর এই আর তাহলে টোটাল আর জিনের সংখ্যা কত এই যে এখন টোটাল আর ক্যাপিটাল আর জিনের সংখ্যা এরকম তো তিনটা জিনোটাইপ বা ফিনোটাইপ ছিল ক্যাপিটাল আর আর ক্যাপিটাল স্মল আর আর এবং ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর আর এর জন্য 189 ইনটু 2 দুইটা আর হলো ক্যাপিটাল আর স্মল আর এখানে ক্যাপিটাল আর এর অর্ধেক হবে 371 হবে ওই যে 371 হলো কোনটা যে সন্ধ্যামালতি গোলাপি উদ্ভিদ তো 371 এখানে যোগ হবে সুতরাং এখানে যোগ হবে 300 কত 749 সেরকম স্মল আর জিনের সংখ্যা স্মল আর জিনের সংখ্যা ইকুয়াল টু 140 ওই যে আর আর 140 ইনটু 2 প্লাস 371 ইকুয়াল 371 ইকুয়াল টু হবে 651 এই দুটো যোগ করলে কিন্তু এই যে 1400 মোট জিন 1400 মোট 1400 জিন 702 যে 1400 সেই 1400 জিন এখানে হয়ে যায় 1400 আর এলিলের বা জিনের ফ্রিকোয়েন্সি এখন আর জিনের বা এলিলের ফ্রিকোয়েন্সি আর জিনের ফ্রিকোয়েন্সি আর জিনের ফ্রিকোয়েন্সি কি হবে 749 টোটাল হলো 749 ভাগ হলো সর্বমোট জিন 1400 ভিতরে ক্যাপিটাল আর জিনের সংখ্যা টোটাল জিন হলো 1400 তার ভিতরে ক্যাপিটাল আর জিনের সংখ্যা হলো 749 তাহলে 749 কে 1400 দ্বারা ভাগ করব ভাগ করলে কত হয় 0.535 আর জিনের ফ্রিকোয়েন্সি স্মল আর জিনের ফ্রিকোয়েন্সি সমান হলো কত 651 651 ইনটু ভাগ হলো 1400 ইকুয়াল টু হবে 0.465 তো এত সুতরাং এই পপুলেশনের প্রকট এলিলের ফ্রিকোয়েন্সি সুতরাং এই পপুলেশনে আর তো প্রকট এলিলের ফ্রিকোয়েন্সি হলো এত এবং প্রচ্ছন্ন এলিলের ফ্রিকোয়েন্সি হলো পাওয়া গেল প্রকট এলিল এবং প্রচ্ছন্ন এলিলের ফ্রিকোয়েন্সি আবার বলছি প্রকট এলিলের ফ্রিকোয়েন্সি হলো 0.535 এবং প্রচ্ছন্ন এলিলের ফ্রিকোয়েন্সি 0.465 এটা যোগ করলে কিন্তু 1 হয় সুতরাং এই পপুলেশনের প্রকট আর এলিলের ফ্রিকোয়েন্সি এত এবং প্রচ্ছন্ন আর এলিলের ফ্রিকোয়েন্সি এত ফ্রিকোয়েন্সিগুলির যোগফল এটা দেখো যোগ করে কত হবে 1 হবে যোগ করলে 1 হয় পরীক্ষামূলক বাগানে নিয়ন্ত্রিত বা সন্ধ্যামালতির খাঁটি লালের সাথে খাঁটি সাদা ফুলের ক্রস করলে F1 F2 বা পরবর্তী বংশধরে আর ও আর উভয় এলএল এর ফ্রিকোয়েন্সি 0.5 হবে কিন্তু এই অবাধ পপুলেশনে ফ্রিকোয়েন্সি সামান্য পার্থক্য এত দেখা যায় যে ফ্রিকোয়েন্সি সমান হয় নাই প্রকট এলএল এর ফ্রিকোয়েন্সি একটু বেশি এবং প্রচ্ছন্ন এলএল এর ফ্রিকোয়েন্সি একটু বেশি এটা হতে পারে প্রকট এলএল এর ফ্রিকোয়েন্সি একটু বেশি প্রচ্ছন্ন এলএল এর ফ্রিকোয়েন্সি কম বাট দুইটা যোগফল কিন্তু 1 হবে দ্যাট ইজ প্রকট এবং প্রচ্ছন্ন এলএল এর ফ্রিকোয়েন্সি এই অঙ্কটা এই পর্যন্ত কি প্রকট এবং প্রচ্ছন্ন এলএল এর বা ক্যাপিটাল আর এবং স্মল আর এলএল এর বা জিনের ফ্রিকোয়েন্সি কত এই অঙ্কটা আসলে এভাবে করতে হবে আরো অঙ্ক অনেক অঙ্ক রয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায় দুটো নমুনা দেখলাম আর একটা জিনিস কন্ডিশন গুলো যে আর1 সূত্রগুলো কখন ফলো করবে কন্ডিশন কোন সিলেবাসে আছে conditions or factors who is control
Hardy-Weinberg. Hardy-Weinberg law. Conditions or factors? কোন condition? Condition গুলো কি? শর্ত গুলো কি? Factors. Factor গুলো কি? Whose control? Hardy-Weinberg law. Hardy-Weinberg law এই আমরা যে বললাম প্রকার এবং প্রচ্ছন্ন এলএল এর ফ্রিকোয়েন্সি অন হবে এবং নেক্সট জেনারেশন টু জেনারেশন এটা অপরিবর্তিত থাকবে। সেটা কোন কন্ডিশন? আগে কতগুলো কন্ডিশনের কথা বলেছিলাম, সিলেকশন, মিউটেশন, মাইগ্রেশন, ইমিগ্রেশন, জেনেটিক ডিরেক্ট, এইগুলোর কন্ডিশন। এর সাথে আরো প্রথমেই বলা হয়েছিল জনসংখ্যা বৃহৎ হতে হবে, বৃহৎ পপুলেশন। তো সেটা লিখবে দি পপুলেশন ইজ লার্জ। কন্ডিশনগুলো হলো বা ফ্যাক্টরসগুলো হলো দি পপুলেশন ইজ লার্জ, ইজ লার্জ, বড় হতে হবে, পপুলেশনের সংখ্যা বৃহৎ পপুলেশন। ছোট পপুলেশনের ভিতরে এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি ঠিক থাকে না, চেঞ্জ হয়ে যায়। দি পপুলেশন মাস্ট বি লার্জ, পপুলেশন বড় হতে হবে, মানে হার্ডি-ওয়েনবার্গ লকে ফলো করতে হলে। তারপর যৌন মিলন অবাধ, ম্যাটিং র্যান্ডম, এটা একটা কন্ডিশন। ম্যাটিং র্যান্ডম অন্যতম একটা কন্ডিশন। ম্যাটিং র্যান্ডমলি হতে হবে, যৌন মিলন অবাধ হতে হবে। তারপর হলো সকল জিনোটাইপ সমাপবী উর্বর, ফলে কোনো প্রকার নির্বাচন থাকবে না। অল জিনোটাইপ all genotypes are equally fertile. So that no selection occur. কি বলছে? all genotypes are equally fertile. সব জিনোটাইপ মানে বংশ যে সদস্যগুলো আছে সবাই হবে ফার্টাইল, সবাই ফার্টাইল হবে। সো দ্যাট নো সিলেকশন occur. এগুলো তো অবাধ, মিলনটা অবাধ হবে আর কি, এবং কোনো সিলেকশন থাকবে না, সবগুলাই ফার্টাইল। নো মিউটেশন occur, মিউটেশন ঘটলে হবে না, নো মিউটেশন occur. Absence of migration, anti-migration একবার লিখে দেয়, anti-migration, absence of migration and immigration, absence of meiotic drive, and the absence of genetic drift, এই যে কন্ডিশন, এই শর্তগুলো যদি থাকে তাহলেই হার্ডি-ওয়েনবার্গ সূত্রটা প্রযোজ্য হবে। আবার বলছি, এই শর্তগুলো যদি থাকে তাহলেই হার্ডি-ওয়েনবার্গ সূত্রটা অ্যাপ্লিকেবল হবে, বা হার্ডি-ওয়েনবার্গ যে কথা বলেছেন সেটা সঠিক হবে। কি হতে হবে? পপুলেশন যথেষ্ট বড় হতে হবে, পপুলেশন সংজ্ঞায় বলা হয়েছে পপুলেশন বড় হতে হবে, ম্যাটিং র্যান্ডম, যৌন মিলন অবাধ হতে হবে, অল জিনোটাইপস আর ইকুয়ালি ফার্টাইল, অর্থাৎ সব সদস্যই ফার্টাইল হবে যারা বংশবৃদ্ধি করতে পারে আর কি। সহজ কথা, সবাই যাতে বংশবৃদ্ধি করতে পারে সেরকম হতে হবে সদস্য সংখ্যা। নো মিউটেশন অকার, কোনো মিউটেশন হবে না, মিউটেশন হলে জিন পরিবর্তন হয়ে যাবে। অ্যাবসেন্স অফ মাইগ্রেশন, মাইগ্রেশন মানে এখান থেকে যে পপুলেশন আছে সেই পপুলেশনে কেউ ওই পপুলেশন থেকে বের হয়ে যেতে পারবে না। অ্যান্টি মিগ্রেশন, এবং অন্য পপুলেশন থেকে কোনো পপুলেশন এই পপুলেশনে আসতে পারবে না। অ্যাবসেন্স অফ মাইগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন, এই কন্ডিশন থাকতে হবে। অ্যাবসেন্স অফ মায়োটিক ড্রাইভ, এটা একটু বুঝতে হবে। হোয়াট ইজ মায়োটিক ড্রাইভ? মায়োটিক ড্রাইভ হলো মেয়োসিস ডিভিশনের সময় ক্রোমোজোম বা জিনের যদি অবাঞ্ছিত মুভমেন্ট হয়, অবাঞ্ছিত বিসরণ হয়, তখন সেটা করে জেনেটিক ড্রাইভ। অর্থাৎ মিয়োসিসের সময় ক্রোমোজোমগুলো যেভাবে ভাগ হয়ে যাবার কথা সেইভাবে না হয়ে যদি এক জায়গায় তিনটা গেল, এক জায়গায় একটা আসলো, বা ক্রোমোজোম বিচ্ছুত হয়ে ভেঙে গেল, তখন যে ব্যাপারটা ঘটে তখন তার জিন ঠিক থাকবে না, তখন সেটাকে বলেছে অ্যাবসেন্স অফ জেনেটিক ড্রাইভ, মানে মিয়োটিক ড্রাইভ। মিয়োটিক ড্রাইভ, মিয়োসিস স্বাভাবিক হতে হবে।
এটা হতে পারবে না, মিওটিক ড্রাইভ হতে পারবে না, মানে ক্রোমোজোমের বা জিনের অস্বাভাবিক বিচরণ হতে পারবে না, সেটি বলেছে মিওটিক ড্রাইভ। তাহলে ফ্রিকোয়েন্সি আর ঠিক থাকবে না এবং নেক্সট জেনারেশনটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাবসেন্স অফ জেনেটিক ড্রিফট, জেনেটিক ড্রিফট বলতে বোঝানো হয়েছে জেনেটিক মানে পপুলেশনটা যখন খুব ছোট হয় তখন কি হয়, এই যে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যায়, এটা বলেছে জেনেটিক ড্রিফট। পপুলেশন ছোট পপুলেশন জেনেটিক ড্রিফট, তখন কি হয় ফ্রিকোয়েন্সি আর ঠিক থাকে না, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যায় এবং এটা চোখে ধরা পড়ে। আর পপুলেশন যখন বড় হয় একটু মানে কম বেশি হলেও, অ্যাকুরেসি একটু কম বেশি হলেও বা প্রকারজিন পছন্দের ভিতরে পার্থক্য থাকলেও সেটা চোখে পড়ে না, কিন্তু পপুলেশন ছোট হলে সেটা চোখে পড়ে এবং এই ব্যাপারটাকে বলেছে জেনেটিক ড্রিফট। সুতরাং এইগুলো হলো কন্ডিশন, হার্ডি-ওয়েনবার্গ সূত্র তখনই প্রযোজ্য যখন এই কন্ডিশনগুলো ফলো করবে। দ্যাট ইজ দ্য কন্ডিশন ফর কে ফ্যাক্টরস অফ হার্ডি-ওয়েনবার্গস ল। এটাও পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট। কাজী এই পর্যন্তই আজকে তোমাদের পড়া শেষ এবং তোমাদের সিলেবাস শেষ। আশা করি ভালো করবে, বসে বসে ভালোভাবে পড়বে, যথেষ্ট স্কোপ পেয়েছে এবং খুব অল্প সময়ের ভিতরেই খুব ভালোভাবে পুরো সিলেবাস শেষ করা হয়েছে। কোনো বছর এত সুন্দরভাবে সিলেবাস শেষ করে না। ফিজিক্যালি যখন ক্লাস হতো কয়জন আসতো না, প্রতিদিন ক্লাস হতো না, বাট এখন তো রেগুলারলি ক্লাস নিয়ে তোমাদের সিলেবাস শেষ করে দিয়েছি। আশা করি খুব ভালোভাবেই তোমাদের পড়াতে পেরেছি, ভালোভাবেই তোমরা বুঝতে পেরেছো। আর কিছু অংশ বুঝতে না পারলে ইনশাআল্লাহ তোমাদের ডিপার্টমেন্টে দেখা হবে বা আমাকে মোবাইলেও প্রশ্ন করতে পারো, মোবাইলেই প্রশ্ন করবে যদি খুব বুঝতে অসুবিধার কোনো ব্যাপারটা, কোন সিলেবাস আমি সবগুলোর কথা বলছি। তো আবার বলছি, ডিপার্টমেন্ট খুলে যাওয়ার পর, কলেজ খুলে যাওয়ার পর তোমাদের ইনকোর্স পরীক্ষা হবে। প্রথমে ইনকোর্স পরীক্ষা হবে, খুব তাড়াতাড়ি ইনকোর্স পরীক্ষা হবে এবং সেটা হবে ইনকোর্স পরীক্ষার সিলেবাস বলে দিয়েছি গত সপ্তাহে, হলো মেন্ডেলিজম অ্যান্ড এক্সেপশন অফ মেন্ডেলস ল। মেন্ডেলিজম অ্যান্ড এক্সেপশনস অফ মেন্ডেল ল মনে থাকে যেন, সহজ দুইটা দিয়েছে, বাট জেনেটিক্সের বেসিক যেটা কি মেন্ডেলিজম অ্যান্ড এক্সেপশন অফ মেন্ডেলস ল। খোদা হাফিজ, ভালো থাকো সবাই, সবার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। খোদা হাফিজ।